পুরো মানে মোমের যে ধরুন মোমের যে ছাঁচের উপর রেখে সোনাটা রেখে ডিজাইনটা তৈরি করে মোমটা পর্যন্ত পাওয়া গেল, ধরাও পড়লো। ওসি খুব হেল্প করেছিলেন। দেখুন, পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেয়া যায়, পুলিশকে, আমি বারবার বলছি পুলিশের পারে না এমন কোনো কাজ নেই, পুলিশ ক্যান ডু এনিথিং স্যার। করছে পুলিশ প্রশাসন। আমি বারবার বিভিন্ন সময় বলেছি, নিরপেক্ষভাবে চলতে দিলে তাহলে কিন্তু সরকারের সুনাম হয়, পুলিশ অফিসারের মান মর্যাদা বাড়ে। আমি তো শাসক দলের বিরুদ্ধে আমার চাকরিতে লাইভে কেস করেছি, তার জন্য আমাকে ভুগতে হয়নি। আই এম গ্রেটফুল টু লেট অনারেবল চিফ মিনিস্টার এবং রেসপেক্টেড চিফ মিনিস্টার বুদ্ধদেব বাবু। উনি তখন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে শাসক দলের বিরুদ্ধে পুলিশ অফিসার খুন হয়েছে হরিমোহন ঘোষ কলেজে। পুলিশ কমিশনার অফ পুলিশ শ্রী আর কে পচন্দ আইপিএস উনি চলে গেলেন, গিয়ে বলেন কেস লিখে দাও। তার জন্য কেস লিখে সেই অর্ডার দেওয়ার জন্য তাকে ওভারনাইট ট্রান্সফার হয়েছে। ডায়মন্ড হারবার একটা হোটেলে এসে কার সঙ্গে কি দেখা করলো, কি করলো না করলো, কে যে সেই এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার বা এক্সট্রা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এনজয় করে আমরা জানি না, সে সামনে আসেনি। নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা, আপনাদের স্বাগত জানাই বিকে স্পট ফাইলসে আরো একটি নতুন পর্বে। আজ এমন এক অতিথি আমাদের সঙ্গে আছেন যার জীবনের প্রতিটি অধ্যায় ভরপুর অ্যাকশন, দায়িত্ব আর দেশপ্রেমী। তিনি আমাদের সমাজের সেই নির্ভরযোগ্য মুখ, যিনি দিন রাত কাজ করেন নিরাপত্তা বজায় রাখতে, অপরাধের বিরুদ্ধে লড়তে। আমাদের সঙ্গে আছেন অনিল কুমার জানা, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। যিনি তার কর্মজীবনে অংশ নিয়েছেন বহু গুরুত্বপূর্ণ অপারেশনে, নেতৃত্ব দিয়েছেন জটিল তদন্তে, আর অনুপ্রেরণা হয়ে উঠেছেন অনেক তরুণ অফিসারদের কাছে। আজ আমরা তার কাছে শুনবো বাস্তব কিছু অভিজ্ঞতার গল্প, অপারেশনের নেপথ্যের কিছু কাহিনী, আর সেই মানসিক দৃঢ়তার কথা যা একজন পুলিশ অফিসারকে আলাদা করে তোলে। স্বাগত জানাই এসিপি স্যার। কেমন আছেন বলুন? চলছে, ঠিকই আছে। এই বয়সে যেরকম থাকা যায় আর কি, মেডিকেশনের। কত বছর হলো রিটায়ার হয়ে গেছেন আপনি? আমি 13 বছর। এই 13 বছর আগের একটা মানে কর্মজীবন, একটা ব্যস্ততা, আর এখন এই যে 13 বছর, মানে পার্থক্যটা কি? পার্থক্য তো আছে। তখন একটা সবসময় কাজের মধ্যে থাকতো, মুভমেন্টের মধ্যে থাকতে হতো। এবং আমি যখন ওসিগিরি করেছি তখন কিন্তু আমি খুব বেশি গাড়ি অ্যাভেলেবল, গাড়িটাকে বলে দাম মুখ জায়গায় এসো, আমি হেঁটেই চলতাম। ওসি নিজে এলাকায় হেঁটে চলার একটা বিরাট ইম্প্যাক্ট আছে সাধারণ যারা দেখে। আর এখন তো রিটায়ার হয়ে গেছি, আর ঢিলামি তো যেটা হয়, লেথার্জি যেটা বলে, এ তো সকালে ভাবি বিকেলে এক্সারসাইজ করবো, বিকেলে ভাবি দূর কালকে করবো, এই করে হয় না। তারপরে নানান রোগ তো সুবিধা হয়, যেগুলো সেই সময় যে ফিটনেসটা থাকে এখন তো থাকে না, বয়স তো বাড়ছে, ন্যাচারাল। মানে জীবনযাপনের মধ্যে একটা পার্থক্য এসছে। পার্থক্য ওইটুকু এসছে। আগে একটা মুভমেন্টের মধ্যে সবসময় থাকতো, কাজের মধ্যে থাকতে হতো। এবং আমরা যখন সাব ইন্সপেক্টর ছিলাম তখন যে কাজ ছিল, ইন্সপেক্টর হয়ে থানার ওসি ম্যাক্সিমাম সময়, মানে বেশিরভাগ পুরো টাইমটাই প্রায় 1 বছর 1.5 বছর বাদে আমি থানাতেই ছিলাম। তারপরে অ্যাসিস্ট্যান্ট কমিশনার যখন হই তখন 4টে থানার সুপারভিশন, তখন ডাইরেক্ট এতে থাকে না তো, তখন সুপারভিশনটা থাকে। তখন আবার একটা সুবিধা হয়েছিল আমাদের, তখন করোনার কোর্টে সেন্ট্রালে যেটা ছিল, করোনার কোর্ট যেটা ছিল মোহাম্মদ আলী পার্কের পেছনে, করোনার কোর্টটা উঠে গেছে। কিন্তু এখন ওই ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়েস্ট, এটা গভর্নমেন্ট তখন ম্যাজিস্ট্রেট না বলার জন্য ম্যাজিস্ট্রেট আমরা কেন করবো, তখন তারপরে আমাদের ঘরে দায়িত্বটা দিয়ে দেওয়া হয়েছিল। 174 CRPC-তে গভর্নমেন্ট অর্ডার করে আমাদের সে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ারটা দিয়ে ওইটা আবার করতে হতো, ওইটা আবার ঘাড়ে চেপে গেল। আচ্ছা, মানে 1 দশক ধরে ধরুন আপনি রিটায়ার, মানে প্রায় 1 দশকের উপর বেশি, প্রায় 13 বছর, তার থেকে 3 বছর বেশি। তখন যে পুলিশি ব্যবস্থা, মানে পুলিশের যে আর্মার বলুন বা উইপন্স বলুন বা ট্রেনিং, যে ফিটনেস, আর এখনকার পুলিশের মধ্যে ফিটনেস, আপনি তো এখনকার পুলিশদেরকেও দেখছেন, মানে কতটা ডিফারেন্স বা কতটা উন্নতি হয়েছে বলে মনে হয়? আমাদের সময় যখন হয়েছে তখন প্রত্যেক বছর জুন জুলাই মাসে খবরের কাগজে একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোতো, অ্যাপ্লিকেশন ইনভাইট করে। তখন তো এত কম্পিউটার বা টাইপরাইটার ছিল, কম্পিউটার বা ইলেকট্রনিক্স মিডিয়াম ছিল না, আমাদের হাতে লিখেই করে দিতাম। এবং নির্ভুল হলে ওরা কল করত, পরীক্ষার জন্য ফর্ম দিতেন, ফিল আপ করে দিতে হতো, পরীক্ষায় তারপরে বসতে হতো, রিটিন পরীক্ষায় পাস করার পরে একটা বোর্ড হতো। বোর্ডে একজন জয়েন্ট সিপি, ডেপুটি রাইটার্স থেকে একজন ডেপুটি সেক্রেটারি থাকতেন,
প্লাস ডিসি হেডকোয়ার্টার থাকতেন। ইনি হচ্ছেন সাব ইন্সপেক্টরদের অ্যাপয়েন্টিং অথরিটি তখন ডিসি হেডকোয়ার্টার, এখন তো সেটা আপগ্রেড করে জয়েন্ট সিপি হেডকোয়ার্টার করে দিয়েছেন। তো এখন এই বোর্ডে ফেস করতে না, ফেস করে তারপরে চাকরি, তারপরে মেডিকেল, নানা রকম নিজস্ব স্ট্রাকচার থেকে আগের থেকে অনেক ভালো হয়েছে, স্ট্রাকচারটা রিপোর্টিংস বাট স্ট্রাকচারস কমিউনিকেশন। এখন তো রিক্রুটমেন্টের যা খবর পাওয়া যাচ্ছে, রিক্রুটমেন্ট এফিসিয়েন্সির চেয়ে অন্যভাবে বেশি হচ্ছে। কি হবে বিভিন্নভাবে লিস্ট যাচ্ছে, তারা হচ্ছে। এখন আমরা এক একটা ব্যাচে যেভাবে দেখেছি শুনেছি, আজকে তো অসুবিধা হচ্ছেই। যার যোগ্য লোকেরা পাচ্ছে না, এফিডেভিট কোনো জায়গায় বলতে পারবে না এই গভর্নমেন্টে এফিডেভিট করে যে আমরা সব জায়গায় যেখানে যেখানে আমরা রিক্রুটমেন্ট করেছি সরকারি জায়গায়, সেটা আমরা ফেয়ারলি উইথ ট্রান্সপারেন্সি করেছি এবং কোনো রকম ম্যানিপুলেশন বা ম্যাল প্র্যাকটিস হয়নি, এটা এফিডেভিট করতে বলতে পারছে না কোনো জায়গায়। আর যদি শিক্ষা দপ্তরে দেখেছেন 5-6 হাজার লোকের চাকরি বেআইনিভাবে হয়েছে, তারপরে বাকি 20,000 সাফার করছে। তারা তো কিছু 26,000 5-6 হাজার বাদ দিন, যেটা অন্যভাবে আদারওয়াইজ ভাবে পেয়েছে, কিন্তু বাকি তো যোগ্যতার ভিত্তিতেই পেয়েছেন। তারা সাফার করছে, তারা কোনো দোষ করেনি, হ্যাভিং নো ফল্ট অফ দেম। পুলিশেও সেরকম হয়েছে। পুলিশের যেটা দেখুন, আগে আমাদের থানাতে ধরুন 12 জন অফিসার আছে, স্ট্রেংথ একটা থানা। সাব ইন্সপেক্টর রয়েছে, ইন্সপেক্টর একজনই থাকতো, পরে অ্যাডিশনাল ওসি হলো, 2 জন করে হলো। তো ডিভিশনে এখন একজন ডিসি থাকতেন, এখন 2 জন, কোনো কোনো ডিভিশনে 3 জন ডিসি হয়ে গেছে প্রমোটিং নিয়ে। আমার সময় এতটা ছিল না। ডিপার্টমেন্টও স্যার অনেকগুলো বেড়েছে। আগে এতগুলো ডিপার্টমেন্ট ছিল, এক্সট্রা ডিপার্টমেন্ট কিছু হয়েছে? ডিপার্টমেন্ট বেড়েছে না, ডিপার্টমেন্টের স্ট্রাকচারটা পাল্টেছে। আগে আমাদের সময় যেমন সাইবার ক্রাইমটা খুব বেশি কোনোদিন ছিল না, এক্সটর্শনের প্রবলেম ছিল, যেমন সাইবার ক্রাইমের প্যাটার্নও পাল্টেছে। চুরি, ডাকাতি, মার্ডার যেগুলো তো আছে, তো এগুলো নর্মাল থাকে। তখন তো ফোন কম্পিউটার তো ছিল না, সাইবার ক্রাইমটা ফোন তো ছিল, তাই ন্যাচারালি একটু কমই ছিল, কম ছিলই না। তো এখন রিক্রুটমেন্টে হতো কি, তখন ধরুন যেটা বলছিলাম, ধরুন 12 জন সাব ইন্সপেক্টর, তখন 9 জন থাকতো। 90 জন কনস্টেবল, সেটা হয়তো 75 জন আছে। এখন তো মানে লেস দ্যান 50%। সেখানে ফিল আপ করছে কাদের দিয়ে? সিভিল ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার। দে আর নাথিং বাট ক্যাডার ইন ইউনিফর্ম। আপনি মনে করেন খুব জরুরি ছিল মানে এটা রিকমেন্ড করা? কারণ ঘাটতি যে ঘটেছিল সেটা পুলিশ দিয়ে মানে মেকআপ না করে সিভিক ভলেন্টিয়ার দিয়ে মেকআপ করা কি জরুরি? আমাদের যেটা বললাম আমি প্রথমে, প্রত্যেক বছর ইনভাইট করতো। আপনি এগুলো তো সিস্টেম, যে আপনার সামনের বছর কত লোক রিটায়ার করবে। আজকে ধরুন 2025-27 কত লোক রিটায়ার করবে, ওদের কাছে ডেটা অ্যাপয়েন্টমেন্ট থেকে সবই তো রয়েছে, হিসাব তো রয়েছে। সিআর অফিস, যেটা সেন্ট্রাল রিজার্ভ অফিস, হিসাব আছে। ওরা হিসাব এত লোক রিটায়ার করবে, ধরুন 25 জন রিটায়ার করবে, 50 জন রিটায়ার করবে। সেটা এখনই তাদের অ্যাপ্লিকেশন ইনভাইট করা হতো, করে পরীক্ষা টরীক্ষা নিয়ে প্রসেস নিয়ে দেখা গেল 2026-এ জানুয়ারি মাসে তাদের ব্যারাকপুরে ট্রেনিং পাওয়া যায়। আমাদের 1 বছর ট্রেনিং হয়, ফিজিক্যাল, মেন্টাল, পড়তে টড়তে হয়, সবকিছু পরীক্ষা দিতে হয়, পাস করতে হয়। তারপরে আসার পরে 1 বছর প্র্যাকটিক্যাল ট্রেনিং হয়, বিভিন্ন ইউনিটে গিয়ে তার কিভাবে কাজ দেওয়া হয় সেগুলো শিখতে হয়। তার মধ্যে থানার কাজ দেয় বেশি 3 মাস বা 4 মাস হতো, বাকিগুলো সব 1 মাস, 1.5 বা 15 দিন এরকম। আপনার কর্মজীবনে কতগুলো থানা খেটেছেন? আমি 5খানা থানার ওসিগিরি করেছি। আর সবচেয়ে মজা হচ্ছে, সবচেয়ে চ্যালেঞ্জ বা মানে ইন্টারেস্টিং মানে জায়গা কোন থানা ছিল? না, ইন্টারেস্টিং আমার অ্যাকচুয়ালি পোস্টিংগুলো যেগুলো পুলিশের ভাষায় বলে না যে ভালো থানা, সেগুলো নয়। এটা আমার সবই মানে ক্রিমিনালি এবং কমিউনালি সেন্সিটিভ, বেশিরভাগই সেন্সিটিভ পুলিশ স্টেশনগুলো ছিল। আমার ফার্স্ট পোস্ট মানে আমি বলে পোস্ট সাব ইন্সপেক্টর হবার আগে সাব ইন্সপেক্টর সবচেয়ে চ্যালেঞ্জিং খুব ভালো লেগেছিল যে সাব ইন্সপেক্টর পোস্টিংয়েরটা তো ডাইরেক্ট আপনার একটা পাওয়ার থাকে, যে আপনার যে পুলিশ অফিসারের একমাত্র পাওয়ার আছে যেটা আপনার ফ্রিডম অফ মুভমেন্ট, কনস্টিটিউশনাল রাইট, সেটা পুলিশ কিন্তু একমাত্র সেই পাওয়ার আপনার কার্টেল করতে পারেন। একটা লোকে ধরে তার ফ্রিডম অফ মুভমেন্ট বন্ধ করে তাকে অ্যারেস্ট করলেন, তাকে লকআপ দেবেন, কিন্তু সেইটা ফেয়ারনেস থাকা উচিত, এবং সেইটা না থাকলে পুলিশের বদনাম হবে। সাব ইন্সপেক্টর থেকে এসিপি, এসিপি, হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না, ডিসিও হয়ে যেতাম। আমাদের তখন ডিভিশনাল ডিসি। জার্নিটা কতটা চ্যালেঞ্জিং ছিল? জার্নি তখন সবাই তো হয় না স্যার, সাব ইন্সপেক্টর থেকে সবাই কি প্রমোশন হয়েছে এসিপি তে গিয়ে রিটায়ারমেন্ট হয় না? হয়। আপনি সেটা করে দেখিয়েছিলেন, চ্যালেঞ্জটা কিরকম ছিল? চ্যালেঞ্জ তো সাব ইন্সপেক্টর চাকরিটাই তো চ্যালেঞ্জের।
তবে অ্যাকচুয়ালি আমাদের সুবিধা হয়েছে, আমার যিনি সাব ইন্সপেক্টর ওসি ছিলেন লালবাজারে, প্রথম পোস্টিংটা হয়েছিল ইবিআরএস, মানে মাইনেটাও তো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ থেকে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন ছিল ডিডি লালবাজারে, ডিসিডিডি 2। তো তখন তো নতুন নতুন চাকরি আমরা দেখেছি, কিছু ঝামেলা হয়েছে, কিছু হয়। ওই ঝামেলার মধ্যে আমি যদি জিজ্ঞাসা করি স্যার, সবচেয়ে আপনার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অপারেশন আমাদের চাকরিটা ধরুন বরাবর ইভেন্টফুল। আমরা মেনলি ক্রিমিনাল, মানে নোটেড ক্রিমিনাল যারা, তারপরে ডাকাতির দিকে আমরা চলে গেলাম, পরে মার্ডার পাড়া এদেরকে ধরা হয়েছে, এবং অলমোস্ট অল দি কেসেস এন্ডেড ইন কনভিকশন, যাকে ধরা হয়েছে। এগুলো রাত্রে বেরিয়ে তাদের ধরে নিয়ে আসা, একটা ডিটেকশন করা, একটা ডাকাতি হলো বা মার্ডার হলো, সেটা মার্ডারটা তো বোঝা যায় কারা করেছে, আইডেন্টিটি ফিক্সা বলেই। কিন্তু ডাকাতি করলো কারা, তাদের নাম ঠিকানা লিখে রেখে দিয়ে যায় না, হিসাব করে নিয়ে চিন্তা করে 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 ধরতে ধরতে তারপর ঠিক খবরটা পাওয়া যেত। একজনকে ধরা পড়ে বাকিগুলো রেড করতে। এমনও হয়েছে, আমি কাশীপুর থানার একটা ঘটনা, সোনার দোকানে ডাকাতি হলো, সোনার মানে ওয়ার্কশপ আর কি, মানে প্রচুর আছে যারা কারখানা, বড় বড় দোকানের কারখানার ওয়ার্কশপ আছে, তাদের কাজ করে, গয়নাগুলো বানায়, ভালো। ডাকাতি হলো, পরে ওরা এসে করছে, ইয়ং ছেলে স্বাভাবিক এসছে, থানায় এসে বসে থেকে পাড়ার ছেলে। তারপরে হঠাৎ রাত্রে দেখা গেল যে 1টার সময় একজন ব্রেক করলো, স্যার এটা মুখকে কোথায় পাওয়া যাবে, হাসনাবাদে। অত রাত্রে কাকে বলবো, ডিসিকে বলবো না, এগুলো নিয়ম আছে। আমরা তখন সঙ্গে সঙ্গে, তখন তো এত গাড়ি ঘোড়া, এখন তো মডার্নাইজেশনের তো গাড়ি টাড়ি অনেক বেড়েছে, গাড়ি ঘোড়া অনেক বেড়েছে, তখন এত ছিল না। গাড়িতে তেল ভরে নিলাম, আমার গাড়িটা মোটা, যেটা ওসির গাড়ি ছিল, আমার তো নয়, ওসির ইয়ারমার্ট যে গাড়ি, তাতে তেল থাকলো। পরে কন্ট্রোল রুমকে আমরা জানিয়ে রাখলাম যে আমি এই কেসে হাসনাবাদ যাচ্ছি, বেঙ্গল পুলিশ। কিছু হবে না হবে বুঝতে পারছে না, কি পজিশন হবে না হবে, কতটা ঝামেলা হতে পারে না পারে, আমি আপনারা লক করে রাখুন। আমার যদি ওখানে কিছু হয় তখন তো বলতে পারবে আমরা জানিয়েছি, এটা নিয়ম, জানিয়ে যেতে হবে আপনি কলকাতা লিক করলে। তো ধরাও পড়লো পুরো, মানে মোমের যে ধরুন, মোমের যে ছাঁচের উপর রেখে সোনাটা রেখে ডিজাইনটা তৈরি করে, ওই মোমটা পর্যন্ত পাওয়া গেল, ধরাও পড়লো। ওসি খুব হেল্প করেছিলেন হাসনাবাদে, ধরে নিয়ে এলাম। ধরে নিয়ে মনে হয় যে কোনো নির্দোষ মানুষকে না, আমরা এখন যেমন এই যে প্রশ্ন উঠছে, লোককে ধরুন ফলস কেসে ফাঁসি, যেমন মার্ডার কেসেও এন্ট্যাঙ্গেল করে তাকে পলিটিক্যালি করানো হচ্ছে, এভিডেন্ট, দ্যাট ইজ অন এভিডেন্ট এবং রেকর্ডেড। আপনার ধরুন একজন কংগ্রেসের দীর্ঘদিনের নেতা, কংগ্রেস করতেন, তাকে ধরে কেস দিয়ে তাকে মার্ডার কেসে এন্ট্যাঙ্গেল করা হলো। উত্তরবঙ্গের একজন নেতাকে, বিমল গুরুংকে কেস দেওয়া হলো, পুলিশ অফিসার খুনের দেওয়া হলো, তারপরে তার জামিন হলো না, তাকে ধরার অনেক ব্যবস্থা হলো। তারপরে দেখা গেল সে মহামান্য উচ্চ আদালত জামিন দেননি, কিন্তু ডায়মন্ড হারবে একটা হোটেলে এসে কার সঙ্গে কি দেখা করলো, কি করলো না করলো, কে যে সেই এক্সট্রা জুডিশিয়াল পাওয়ার বা এক্সট্রা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এনজয় করে আমরা জানি না, সে সামনে আসেনি, সেই বীর পুরুষ। তারপরে যারা পুলিশ তাকে এসকর্ট করছে, পুলিশই প্রহরায় সে একটি প্রেস ব্রিফিং করলো, পুলিশ এখন তাকে এসকর্ট করছে, পুলিশ কি এটা মেনে নিচ্ছে মনে করেন? পুলিশ অফিসার অমিতাভ মালিক খুন হয়েছে, সাব ইন্সপেক্টর, সেই কেসের অভিযুক্ত, পুলিশ করেছে, করতে হচ্ছে। আমরা কিন্তু একটা জিনিস, আমাদের একটা পলিসি ছিল, নিজের কনসেন্সটা ক্লিয়ার রাখতাম। একটা কনসেন্সটা ক্লিয়ার রাখতাম এই জন্য যে 100% শিওর না হয়ে আমরা কখনো মার্ডার কেস তো দূরের কথা, ডাকাতি কেসও এন্ট্যাঙ্গেল করতাম। 7 বছর 8 বছর সাজা আছে, লাইফ ইমপ্রিজনমেন্ট ছিল। একটা লোকের সারা জীবন নষ্ট করে দেবো, সে আমাকে ক্ষমা করবে? ও তার অভিশাপ তো আমাকে ভুগতে হবে। আমার মায়ের একটা কথা খুব ভালো মনে পড়ে, আমি করেছি, মা বলতেন, মা যে এখনকার বিষয় লেখাপড়া জানতেন স্যার, কিন্তু একটা কথা খুব ভালো, যে তোমার ক্ষমতা আছে, তুমি যদি কাউকে অন্যায় করে তার ক্ষতি করো, তাহলে কিন্তু সুদে আসলে তোমার ক্ষতি হবে। মানুষের অভিশাপ মারাত্মক। আর গান্ধারী অভিশাপে আপনি চিন্তা করুন, শ্রীকৃষ্ণের যদুবংশ ধ্বংস হয়ে গেছে, মানুষ কিন্তু মারাত্মক। আমি বিবেকানন্দের কথা, যে ম্যান ইজ দি লিভিং গড। আমরা মনে করি পুলিশ অফিসার হয়েছি মানে বিরাট এভরি হিউম্যান বিং, এভরি মানুষের তো ভগবান। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, মানুষের সেবা বা জীবের সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। আমরা পুলিশের দোষটা, জীবে প্রেম করে, তুমি ছাড়ি কথা খুঁজিছ ঈশ্বর করে বলছে।
তো তোমার একটা ব্যাপার হচ্ছে, আমাদের কোথায় জানেন তো, আমরা যখন একটা সরকারি এটা আপনি আপনার ক্ষেত্রে বলছেন যে আপনি অল টাইম যতদিন কাজ করে এসেছেন জেনে বুঝে আপনি কিন্তু যতক্ষণ 100% কনফার্ম হচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত তাকে দোষী হিসাবে সাব্যস্ত করার চেষ্টা মার্ডার করবেন আমি না। ডিটেকশন করতে পারিনি, আমার এলাকায় হয়েছিল। এখন তো আকসার ঘটছে স্যার। করছে যারা করছে, তারা রাত্রে ঘুমোতে পারবে না। আপনি একটা লোককে দিবা, আপনাকে গালাগালি করবে, সে তো মনে মনে গালাগালি করবে, করেওছে, এখনো করে। আমার সঙ্গে দেখা হয়েছিল, আমি মাঝখানে রিটায়ারমেন্টের পরে কিছুদিন একটা কেন্দ্রীয় এজেন্সিতে ছিলাম, সিবিআইতে কন্ট্যাকচুয়ালে। তখন একজন পরিচিত ছিল, তার কাছে সব আসামি আসতো, সে আমাকে পরে বলে স্যার একটা আসামি ছিল, আমাকে দেখতে পেয়েছে। তো কোর্টে বিচার ভবনে হতো, ট্রায়াল হতো কোর্টে। আমি যে পুলিশ কতটা নিরপেক্ষ স্যার, পুলিশ কতটা নিরপেক্ষ হয়ে কাজ করতে পারে বা কতটা স্বাধীন হয়ে কাজ দেখুন, আমি আপনাকে বারবার বলেছি, আমরা কিন্তু তখন বেশি, আমি 77-এ ঢুকেছি ব্যারাকপুরে, 78-এ। আমরা সবসময় শুনি না স্যার যে অপোজিট পার্টি থেকে পুলিশ সেটাই বলছি, পুলিশ শাসকের দাসত্ব, শাসক, এটা অল টাইম। যে আপনি সিপিএম এর আমলেও কাজ করেছেন, দেখুন, একটা অলিখিত কনভেনশন চলে আসছে, পুলিশ শাসক দলকে শোনে। সেটার একটা ব্রিটিশ আমল থেকেই তো চলে আসছে, কলোনিয়াল সিস্টেম যেটা। তখন ব্রিটিশের দায়ে করতে গিয়ে আমাদের দেশের ব্রিটিশের কতজন পুলিশ ছিল, আমরা ইন্ডিয়ানরাই তো পুলিশ হয়ে তখন ইন্ডিয়ান অফিসের কাজ করতো। ইন্ডিয়ান অফিসার স্বাধীনতা সংগ্রামীদের আজকে যারা তাদেরকে ধরেছে, তারা তাদের গুলি করে মেরেওছে। এই ব্রিটিশ পুলিশের চেয়ে আমাদের পুলিশ তো বেশি ছিল। ব্রিটিশের সৈন্য কতজন ছিল, অফিসার বেশি থাকতো ফিল্ডে, তো আমাদের সেই একটা মানুষের বেশি থাকতো। সেই টেন্ডেন্সি তো চলে এসছে শাসক দলে তোয়াজ করে আসা, কিন্তু একটা পার্সেন্টেজ থাকে। যখন আপনি পুরোপুরি দাসত্ব হয়ে যাবেন, তখন লোকে গালাগালি করছে। আর যে পুলিশকে যে ধরনের কথা বলতে সাহস পাচ্ছে, যে বলছে, সে তো তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যাই বলুন, কিন্তু কথা হচ্ছে আপনাকে বলার সাহস পাবে কেন? আপনি যে উর্দিটা যখন পড়ছেন, উর্দির মর্যাদা রাখার দায়িত্ব তো আপনার, বলতে সাহস পাবে কেন? আমাদের সময় কি ডাকাতি হয়নি, মার্ডার হয়নি, রেপ হয়নি? কিন্তু আজকের যারা নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, ব্যুরো চেয়ারম্যান, কাউন্সিলর, তারা তো কোনদিন থানায় এসে ঘেরাও করেনি। কিছুটা হলেও করছে, যখন একটা পার্সেন্টেজ আপনি বলছেন কিছুটা হলেও করছে। না, কেন করছে? না করাই ভালো। আমারও করিনি কোনোদিন। আমার সার্ভিস ক্যারিয়ারে যারা করছে তারা কেন করছে? তারা করছে নিজস্ব সিট, কেউ সিনিয়র অফিসাররা কি সিটি লাইফ এনজয় করবে? কে বাঁকুড়ায় যেতে যায়, পুরুলিয়ায় যেতে যায়? না স্যার, বাঁকুড়া এখন খুব ভালো, বাঁকুড়ার ছেলে আমি। না, বাঁকুড়া তো ধরুন একটু ওয়াটার ক্রাইসিস আছে, বাঁকুড়া শিল্পনগরী, শিল্প আছে, বাঁকুড়ার যে আপনার টেরাকোটা এবং অনেক ভালো জায়গা, আর শিল্প তো আছেই, বেতের শিল্প কিছু প্রত্যন্ত জায়গা আছে। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা হবে কেন? এটা করে তো এরা যারা করে, তারা নিজস্ব সিটি লাইফ এনজয় করবো, কলকাতার আশেপাশে থাকবো, ছেলে সেন্ট জেভিয়ার্স পড়বে, মেয়ে লামার্টে পড়বে, আমার ভালো জায়গা, সন্ধ্যাবেলা আমি খাবার পাবো, দামি হোটেলে যাবো, বা কলকাতায় থাকবো, সিটি লাইফ এনজয় করবো। সেই জন্য নিজের ভেস্টেড ইন্টারেস্ট। আপনার কি অসুবিধা? আমি তো শাসক দলের বিরুদ্ধে আমার চাকরিতে লাইফে কেস করেছি, শাসক দলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ আসামি লোকের বিরুদ্ধে মামলা লিখিয়ে দিয়েছি, আর জন্য আমাকে ভুগতে হয়নি। আই এম গ্রেটফুল টু লেট অনারেবল চিফ মিনিস্টার এবং রেসপেক্টেড চিফ মিনিস্টার বুদ্ধদেব বাবু। উনি তখন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী। শাসক দলের বিরুদ্ধে মামলা লেখার জন্য কোনোদিন ট্রান্সফার হতে হয়নি। আজকে শাসক দলের বিরুদ্ধে পুলিশ অফিসার খুন হয়েছে হরিমোহন ঘোষ কলেজে, পুলিশ কমিশনার অফ পুলিশ শ্রী আর কে পচন্দ আইপিএস, উনি চলে গেলেন, গিয়ে বলেন কেস লিখে দাও, তার জন্য কেস লিখে সেই অর্ডার দেওয়ার জন্য তাকে ওভারনাইট ট্রান্সফার হয়েছে। আপনি আশা করেন এরপরে আপনি সাবঅর্ডিনেট অফিসাররা বুক ফুলিয়ে কাজ করতে পারবে? এগুলো তো অ্যাডমিনিস্ট্রেশন যিনি চালাচ্ছেন তার উপর ডিপেন্ড করছে। পুলিশ প্রশাসন, আমি বারবার বিভিন্ন সময় বলেছি, নিরপেক্ষভাবে চলতে দিলে, নিরপেক্ষভাবে চলে, তাহলে কিন্তু সরকারের সুনাম হয়, পুলিশ অফিসারের মান মর্যাদা বাড়ে, পুলিশকে লোকে ভয়ও করে, ভক্তিও করে। ছোটখাটো ইস্যু থাকে যেরকম জানেন, বহুত ইম্প্যাক্ট হয়। আমরা পুজোর ডিউটি করতে গিয়ে শুনেছি 7-8 বছরের ছেলে মেয়েরা এসে কাকু তোমরা ঠাকুর দেখতে যাও না? ওদের ইনস্টিং থেকে বলছে, আমরা যাই না। আমাদের ওরা ঘুরিয়ে জিজ্ঞেস করছে, তাহলে বাড়িতে যারা রয়েছে, মানে আমাদের ছেলে মেয়ে বা বাড়ির স্ত্রী, বলে ওরা জেনে যায় তোমাদের, বলে তোমাদের কষ্ট হয় না? কষ্ট না,
আমরা খুব খুশি হই যদি তোমরা নিরাপদে ঠাকুর দেখে বাড়ি চলে যাও, তখন সেটাই আমাদের আনন্দ। ছোট্ট ছোট্ট জিনিস পুলিশ যদি করে না, অনেকটা ইম্প্যাক্ট হয়। একদিন একবার বাচ্চা মেয়ে স্কুলে 1-এ ভর্তি হবে, ফটো অ্যাটেস্টেড করার জন্য এসছে এলাকার লোক, আনা ভাই বাচ্চাকে নিয়ে আসো, মানে কার বাচ্চা কে, আমি সই করে দেবো। নিয়ে এসছে বাচ্চা, মেয়ে ছোট্ট মেয়ে এসছে, নাম জিজ্ঞেস করলাম, ইয়ে করলাম, ছবি মেলালাম, ঠিক আছে করে যাবার সময় কিচ্ছু করিনি। আমার কাছে লজেন্স ছিল, 2টো লজেন্স দিয়েছি বাচ্চাটাকে, কিচ্ছু না। এগুলো ছোট্ট জিনিস, 2টা একটা বিস্কুট দিন, একটা ভালো কথা বলুন, দেবেন ইম্প্যাক্ট। বাচ্চাটা ওই দরজাটা খুলে যাবার সময় যেতে যেতে বাবাকে বলছে, তুমি বললে জেঠু রাগী, জেঠু তো খুব ভালো, আমাকে লজেন্স দিয়েছে। 2টো লজেন্স কিন্তু বড় কথা না, বড় এই যে ইমপ্রেশনটা নিয়ে গেল। মানে সামাজিক কাজও নিজেদেরকে নিযুক্ত রাখা। এবং রাস্তায় যখন দেখা দেয় মায়েরা হাতে ছেলেকে নিয়ে ফিরছে, স্যার, এখন তো ভয় দেখাচ্ছে, আমরা না, ডোন্ট ডু ইট, ভয় দেখাবেন না। স্যার, এখন তো অনেক পুলিশ ব্লাড ডোনেশন ক্যাম্প করছে। কোভিড এর সময় আমরা দেখেছি পুলিশ বাড়িতে বাড়িতে গিয়ে চাল ডাল সব দিয়ে এসছে, বিভিন্ন ফান্ড রাইজ করেছে। আমাদের করতে হতো না, খেলাতে যুক্ত থাকে। ওয়াটার লগিং হয়ে গেলে এমন অবস্থা হয়, আমার স্ট্রিট এলাকায় তো নৌকো চড়তো বরাবরই। এবং আমাদের যেখানে এমন অবস্থা যে হাঁটা যাচ্ছে না, গাড়ি এপাশের ফুটপাতের গাড়ি ভেসে জলে দৌড়ে ওপারে চলে গেছে, ছোটখাটো গাড়ি। জল আমাদের ওই এমপিপিএস এলাকায় মধ্যে চিড়ে গুড় এইসব এনে আমাদের তো ডিস্ট্রিবিউট করতে হয়েছে। তখন নিচে স্যান্ডাকে জুতো পরে আর একটা শর্টস পরে যেতে হয়েছে, ইউনিফর্ম পরে যাবো কী করে করতে হয়েছে, এগুলো করতে হয়। আপনার ডিজাস্টার কি হলে কি হয়, পুলিশকে যেতে হয় না, পুজোর সময় ডিউটি করতে হয়, ডিজাস্টারের সময় যেতে হয়। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তো কলকাতা পুলিশে আছে, কিন্তু কতটা অ্যাক্টিভ হয়, তাদের কি কি ইকুইপমেন্টস আছে। এই যে আমরা আমফানের সময় দেখলাম হেল্পলেস কন্ডিশন, কেন? এনডিএফ তো আপনার এনডিআরএফ আসতে হলো, উড়িষ্যা থেকে আসতে হলো, কেন? ডিজাস্টার ম্যানেজার লোক আসলো কেন? 5 দিন ধরে পড়ে থাকবে সল্টলেকের সামনে। হ্যাঁ, চেনস যেগুলো ছিল, ফায়ার ব্রিগেড, আমার মনে হয় ফায়ার ব্রিগেডের থাকা উচিত, বাইরে যায় কিছু লাগলে স্যার ফায়ার ব্রিগেডের থাকা উচিত, ফরেস্ট ডিপার্টমেন্টে থাকা উচিত, কলকাতা পুলিশের আছে, সেগুলোকে এনে একটা রেখে দিয়ে বাকি তাদের সাফিসিয়েন্ট রাখা উচিত। এখন তো মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে আপনাকে যেভাবে পরীক্ষার কোশ্চেনের মতো বলেছে, কবে হবে, কখন হবে, কি স্পিডে যাবে, সব বলে দিচ্ছে, কোন রুট বলে দিচ্ছে। সাইক্লোনিক ওয়েদার করছে, মেন হচ্ছে ইচ্ছা, আর্জ, আমাকে করতে হবে। গায়েন গচ্ছে, আমি তো মাইনে পাই। সরকারি চাকরির একটা কি হয় জানেন তো, আমরা যখন বিশেষ করে পুলিশে আমরা নিজেকে সুপারম্যান ভাবি, আমি বিরাট ক্ষমতার ওদিকে, তা নয়। আপনার মনে রাখা উচিত, আপনার সামনে যে লোকটি আছে, এই লোকটির ট্যাক্সের পয়সা আমাদের মাইনে হয়। এই লোকটা, পুলিশের কিন্তু কোনো অসুবিধা নেই, পুলিশকে যে সব কাজ পুলিশ পারবে এটাও আশা করে না লোকে, কিন্তু পুলিশের কাছে অনেক সময় এমন কাজ নিয়ে আসে যেগুলো পুলিশের এখতিয়ারে পড়ে না। কিন্তু তখন আপনি এই কথাটা বলেন স্যার, এই ক্ষেত্রে একটা প্রশ্ন আমার মনে এলো যে আপনার কি মনে হয় যে সমস্ত পুলিশ যারা মানে এসআই লেভেল থেকে আছে বা এএসআই লেভেল থেকে আছে, তারা আইনটাকে পুরোপুরি জানে বা পরিপক্ক? দেখুন, এতে হঠাৎ করে আইপিএস থেকে বিএনএস হয়ে গেল, মানে তারা কতটা রপ্ত করতে পেরেছে আইপিসি থেকে? এখন আমাদেরও সময় লাগে, যেহেতু আমরা জানি যারা বিএনএস এ পড়ছে তারা তো বিএনএসই পড়বে। আমরা আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট পড়েছি, আমাদের কাছে আইপিসিটা চট করে এসে যাবে। সেটা যে অল্টারনেটিভ কি হয়েছে রিপ্লেস করে, সেটা বিএনএস নিয়ে যারা পড়ছে তাদের বিএনএস মুখস্থ হয়ে যাবে। এই দক্ষতার নিরিখে আপনি কতটা বিচার? দক্ষতার নিরিখে দেখুন, এটা হচ্ছে নিজের ব্যাপার। আইনটা এমন একটা ইন্টারেস্টিং জিনিস স্যার, পুরো ব্রিটিশ আমল থেকে একই আইন চলে আসছে। না, চলে অনেকটা রিফর্ম হয়েছে, কিন্তু আমার মনে হয় আরো বেশি করে রিফর্ম করা দরকার। ম্যাটারটা পারে পানিশমেন্টটা, কোয়ান্টাম অফ পানিশমেন্ট হয়তো চেঞ্জ হয়েছে, বা কোনোগুলো সামান্স প্রসিডিওর কেস ছিল লোয়ার কোর্ট, সেগুলো সেশনস করেছে বা সেশনস গুলো এইসব হয়েছে। এত লেন্দি একটা প্র্যাকটিস বিরাট কোনো দেশে নেই স্যার, কোনো দেশে এত লম্বা বা লেন্দি প্র্যাকটিস তো হয় না জাজমেন্টের ক্ষেত্রে। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান জুডিশিয়াল কি আমাদের আজকে সে ব্রিটিশরা স্যার এই আইন মানে না, যে ব্রিটিশরা আইপিসি আমাদের করে গেছিল তারাই কিন্তু এই আইনটা এখন মানে না। এসেন্স অফ ব্রিটিশ আমাদের এখন এই যে আপনি ধরে একটা লোককে মারতে পারবেন না, সে লোকটা আপনাকে মেরে মাথা ফাটিয়ে, কিন্তু আপনি তাকে ধরে অফিসিয়ালি একটাও মারতে পারবেন না, চর মারতে। ব্রিটিশ পুলিশ বা অন্য লন্ডন পুলিশ বিয়ে ধরছে, ধরে বিধরক পিটাচ্ছে, ধরে ফেলে মারছে, ওরা এখানে আইন করে গেছে, নানান রকম আমাদের সব আছে। এরা কিন্তু যেগুলো করছে সেগুলো কিন্তু হিউম্যান রাইটসের কমিশন দরকার ছিল, কিন্তু সেটা পরে তো দেখা যাবে ক্রিমিনাল রাইটস কমিশন হয়ে গেছে, ক্রিমিনালদের প্রোটেকশন বেশি। আর কিছু কিছু জায়গায় আজকে ধরুন
এই উত্তরপ্রদেশে যেটা পুলিশ কাস্টডির সাথে অনেক সময় আসামি মারা যাচ্ছে। দেখুন, পুলিশের পক্ষে সবচেয়ে দুটো জিনিস খুব নিন্দনীয়, যেটা পুলিশ ওসি কোনোদিনই চায় না, যে একটা হচ্ছে কাস্টোডিয়াল ডেথ, আর একটা হচ্ছে লিঞ্চিং, পিটিএমআর। পিটিএমআররা তখনই হয় যখন এটি স্লার অন অ্যাডমিনিস্ট্রেশন। মানুষ কেন পিটিএম মারবে, কেন যাবেন? আজকে পুলিশ ভালো কাজ করতে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, যাচ্ছে, তাকে পুলিশকে ধরে বেঁধে গাছে পেটাচ্ছে। এই র্যাত কেন হবে? একজন কালিয়াগঞ্জে একটা বছরখানেক হবে, বেশি দিন হয়নি, সরি, একটি মেয়ের অর্ধনগ্ন বডি পাওয়া গেল, বডিটা রিমুভ করলো। ম্যানার অফ রিমুভাল লোকের চোখে এত খারাপ লেগে লোকের পুলিশকে তাড়া করে যে মারতে, পুলিশ লোকের বাড়ি বেঞ্চে খাটের তলায় গিয়ে ঢুকিয়ে ইউনিফর্ম খুলে লুকিয়ে আছে। এটা কেন হবে? আমার থানার সামনে মা মেয়ে স্কুলের ছাত্রী মারা গেছেন, সরিয়ে দেওয়া হয়েছে। অন্য কলেজে হয়েছে ঘিরে রেখেছে, যাবে না, আমরা সেইভাবে বলে তুলে দিয়েছি, তুলে তার বাবাকে শুধু পায়। এটা ডিসেন্সি তো মেনটেন করতে, ডেড বডি, বিশেষ করে মহিলাদের ডেড বডি, বাচ্চা মেয়ে হলেও ছোট মেয়ে হলেই বা কি হবে। তারপরে পুলিশ সেই বাড়িরই একজন এএসআই গিয়ে সেই বাড়ির একজন আত্মীয় ইয়ং ছেলে, তাকে গুলি করে মারলো। ম্যানার অফ রিমুভাল মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কন্ডেম করেছেন। একটা কথা বলেছেন, আমি আপনারা কি বালা পড়েছিলেন? একজন এএসআই গেল গিয়ে তাদের বাড়ি আত্মীয় গুলি করে মারো, ওরা ক্ষমা করবে না, পুলিশকে ভালো বলবে। কোটি কোটি টাকা আসে আপনার মডার্নাইজেশন, কি করে টাকাগুলো? নন্দীগ্রামে তো হয়েছিল, পুলিশ প্রচুর মানুষকে মেরে ফেলেছিল। সেটা কতটা হয়েছে, কি পরিস্থিতিতে হয়েছে? আপনি একটা দেশের অ্যাডমিনিস্ট্রেশন, আপনি রাস্তা কেটে রেখে দেবেন, গাড়ি ঘোড়া যেতে দেবেন না, পুলিশে কি পরিস্থিতি হয়েছে সেটা যারা চালিয়েছে কন্ডেম করছে। আজকে যারা কন্ডেম করেছেন তারাই তো আজকে প্রমোশন পেয়েছে, এক্সটেনশন পেয়ে রয়েছে, ওএসডি হয়ে রয়েছেন, একজন তো মন্ত্রীও হয়েছেন, হোম মিনিস্টার। আবার এরা কমিশনে যখন গেছেন, আইএএস অফিসার বা আইপিএস সব অ্যালঝাইমার রুগী হয়ে গেছে, সব ভুলে গেছে, কিচ্ছু মনে নেই। এদিকে মন্ত্রী হয়ে রয়েছে, মনীশ গুপ্ত নাম আমি বলছি না, উনি নেই এখন, আর কি বলে হবে? এইগুলো তো লোকে, ধরুন সাধারণ লোক হই করতে পারে, কিন্তু আমরা তো হই করবো না, আমরা তো এগুলো চিন্তা করব। মন্ত্রিত্ব করতে পারছেন, আইপিএসরা ওএসডি হয়ে ডিউটি করছেন, কিন্তু আবার কমিশনে গিয়ে তখন সব অ্যালঝাইমার পেশেন্ট হয়ে যাচ্ছেন, সব ভুলে যাচ্ছেন, আমাদের মনে নেই কিছু। তখন বীরত্ব নিয়েছেন, তখন সরকারের 1 নম্বর হয়েছে। এইসব লোকের জন্য আজকে নিচের তলার লোকগুলো মার খাচ্ছে। আমরা একটা ঘটনা বলছি, আরজিকর তদন্ত নিয়ে কিছু বলবেন স্যার? আমি একটা ঘটনা বলছি, ডিফারেন্সটা কথা আপনি বুঝতে পারবেন। এটা 79 কিংবা 80 হবে। আমাদের নতুন পোস্টিং, 1 বছর চাকরি, 2 বছর, মানে চাকরি যদি বলেন, ট্রেনিং বাদে 1 বছর কি 2 বছর হয়েছে। প্রথম লেফট ফ্রন্ট সরকার হয়েছে, পুলিশের অ্যাসোসিয়েশনের পাওয়ারটা পেয়েছে। একটা প্ল্যাটফর্ম দরকার ছিল পুলিশের দাবি দেওয়া, অসুবিধা সুবিধা বলার জন্য, ঠিকই আছে, এটা গুড আইডিয়া। পরে এটা শিব করতে বাঁদর হয়েছে, সে আলাদা ইস্যু। কিন্তু জ্যোতিবাবুর মতন ব্যক্তিত্ব লালবাজারে এসছেন, মিটিং হবে, অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশন লোকেরা যারা আগে কংগ্রেস করতো, তারা তাদের ঝোল পাল্টে সিপিএম হয়ে যে ধরনের কথা বলেছে আইপিএস অফিসারদের, আমাদেরই কানে লাগছিল। ডিসিপ্লিন ফোর্সে এইসব বলা যায়? কলকারখানার লেবাররা বা কর্মচারীরা যারা, তারা বলতে পারে, তাদের দাবি দেন যেটা বলতে পারে, সেটা ডিসিপ্লিন ফোর্সে চলে না। তখন কিন্তু যিনি কমিশনার ছিলেন, ওনার নাম হচ্ছে শ্রী সুধাংশু কুমার সিনহা আইপিএস, ইন প্রেজেন্স অফ জ্যোতিবাবু উনি বলে দিলেন তখনকার দিনে, এই জিনিস যদি চলতে দেওয়া হয়, ক্যালকাটা পুলিশে অ্যাডমিনিস্ট্রেশন বলে কিছু থাকবে না। আলটিমেট সেটাই হয়েছে, যার জন্য পরে ওটাকে ডিজলভ, যখন তারা অন্য কাজে ব্যস্ত হয়ে গেল, সব অন্য কিছু, সেটা এক্সপোজ হয়ে গেল। ভালো, এখনকার পুলিশ উদ্দেশ্যটা ভালো ছিল, কিন্তু আমরা নিজেরা সেটাকে শিব করতে গিয়ে বাঁদর তৈরি করে দিলাম। এ তো হয়েছে। এই কথা এখন কারোর বলার সাহস আছে? জ্যোতিবাবুর মতো ব্যক্তিত্বকে সামনে উনি কমিশনার পুলিশ বলে দিলেন, এই জিনিস যদি চলতে দেওয়া হয় তাহলে ক্যালকাটা পুলিশের ডিসিপ্লিন বলে থাকবে না। এখন বলেছে ট্রান্সফার ইমিডিয়েট। বলার চিন্তাটাই মাথায় আনে না। আমাদের তো একদিন এক এক সময় মনে হয়, মানে বলেই দিই, আমরা ঢুকেছিলাম ক্যালকাটা পুলিশে, আমাদের টাইটেল শোল্ডার ছিল সিপি, পরে ওটা কেপি হলো।
কপালে স্টেট এমব্লেম থাকতো, এখন জানি না সেটা পাল্টে দিয়ে গেছেন না কাজকর্ম দেখে। কি করা যাবে, হয়েছে। আমাদের সময় এলাকায় ডিসি আসলে এসে যদি আমার গন্ডগোল থামাতো, আমরা তো স্যার এলেন কেন, আমি যা নেবো অ্যাকশন এবার নিয়ে আপনার যান, বলে আরে আমরা বলেছেন ওপরওয়ালার হুকুমে এসছে, অ্যাকশন নেওয়া হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। আমার মনে আছে নদিয়া ডিস্ট্রিক্টের একজন, পরে পরে এখন এমএলএ হয়েছে কিছু, একজনকে খবর ছিল তার কাছে স্টেন গান আছে, ভোরবেলা ফেরে NH-34 দিয়ে। জনাব এইচ.এস. সফি IPS, উনি তখন DCDD, আনডিভাইডেড 24/15 থেকে SP থেকে উনি এসে DCDD হয়েছে। ওকে ধরার জন্য হলো টিম তৈরি হলো, আমাদেরও দুজনের দুটো SMC স্টেন মেশিন কারবাইন, ওটা আলাদা অর্ডার করে করাতে হয়, যাদের ট্রেনিং আছে তারাই নিতে পারে। আমাদের দুজনের কাছে ছিল, দুজন নিয়ে গেলাম। ও যদি স্টেন বের করে যা হবে হবে। দেন IPS অফিসার সঙ্গে রয়েছেন, আমরা তো সাব ইন্সপেক্টর, একটা জায়গায় ওয়েট করে সকালবেলা গেলাম, যে তারপরে আসেনি, অ্যাকশনটা হয়ও নি, অটোমেটিক ইয়ং, তখন আমাদের একটা খারাপ লাগছে, ঠিক আছে। সফি সাহেব নজর করেছেন, দিস ইজ IPS, বললেন আরে জানা, ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আরে তুমি তো অ্যাটেম্প করেছো, চলো অন্য সময় হবে। কথাটা আমার এখনো মনে হয়, ভোরবেলা তখন সূর্য উঠেছে, NH-34 বলে আরে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হয়, এত ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে, তুমি তো অ্যাটেম্প করেছো, চলো। আমরা এইসব ডিসি পেয়েছি, আমাদের সৌভাগ্য যে আমরা এমন সিপি পেয়েছি, ডিসি পেয়েছি। এখন পশ্চিমবঙ্গে কোনো এরকম IPS দেখতে পান না আপনি? দর্দণ্ড প্রতাপ IPS আপনার চোখে? এখন অনেকেই আছেন, অনেকে আমার ডিসি ছিলেন, অনেকে সিনিয়র অফিসার হয়েছেন, অনেকে DGO রিটায়ার করে গেছেন। তাদের কিন্তু আমরা যখন বলতাম যে স্যার মন্ত্রী মশাইয়ের সঙ্গে আমার নামে কমপ্লেন করছে, সিপি জিজ্ঞেস করলেন কি হয়েছে, বললাম স্যার এই হয়েছে, ব্যাপারটা ফিসি। আমি স্যার ফরেন্সিক করি, ফরেন্সিক এক্সামিনেশন যেটা আমার ফেভারে এলো, আমি যা বলেছি সেটাই মিলল। উনি সিনিয়র অফিসার দিয়ে এন করেন, উনি দেখে বলেছেন তুমি তো ঠিকই করেছো। যখন রিপোর্টটা আমার এলো, আমার একটা রিপোর্ট পাঠাতে বলে, রিপোর্ট পাঠিয়ে দিলাম, উনি দেখলেন, দেখে এটাকে পড়লেন। বললাম স্যার এরকম একটা সাবমিশন ছিল, আমরা তো এভাবে বলতে পারবো না, স্যার একটা সাবমিশন ছিল। বলে বলুন, স্যার মন্ত্রী যদি কথায় কথায় থানায় সেরকম করে তো অ্যাডমিনিস্ট্রেশন চালানো মুশকিল। বললেন হ্যাঁ মন্ত্রী বুঝবে, ঠিক বুঝবে, ছোট্ট করে। তারপরে শুনলাম উনি যাই রিপোর্ট দিয়েছেন, এসে নিজের পার্টির লোককে চা তাপ ঝেড়েছেন, তোমরা মিথ্যে কথা বলেছো, এই করবেন। কমিশনার কে ছিল জানেন? শ্রী দীনেশ চন্দ্র বাজপেয়ী IPS। এখন কারোর ক্ষমতা একটা পাড়ার কাউন্সিলরকে ধরে বন্ধ করে দিন বলতে, আজ ডিজিকে যেতে হচ্ছে একটা সাব ইন্সপেক্টর। কিছু আগস্ট একটা ভিডিও ভাইরাল হয়েছিল সোদপুর বা টিটাগড় দিকে, যে দুটো কাউন্সিলরের মধ্যে পুলিশ এখন লিমিটেড অবস্থার মধ্যে পুলিশ ভালো কাজ করছে। যেমন IC জয়নগর একটা বন্ধ করে দিন ঝগড়াটি, নাহলে কিন্তু নিয়ে চলে যাবো। SP IC জয়নগর একটা রেপ হয়েছে, মার্ডার হলো, একটা বাচ্চা মেয়ে, যেটাকে থানা বলো ফিরিয়ে দিল, এই ওখানে যান, এই থানায় যান, পরে মেয়েটির ডেড বডি পেল। সে ঝামেলা ফেস করেছেন এবং আসামিকে ধরেছেন, কনভিকশনও হয়েছে, এক্সিকিউশন হয়নি, ভালো করেছেন। দুর্গাপুরের কেসটাও ভালো করেছে। আমরা টিভিতে দাঁড়িয়ে বললাম ও তো ধরেছে, যত বলাটা সোজা, অত আসামিরা ধরা প্রচন্ড পার্সুয়েশন তো ছিল, খবর জোগাড় করেছে, পার্সু করেছে, খেটেছে এবং 5 জনকে ধরেছে এবং সেই তাদের জিজ্ঞাসাবাদ করে আসল জিনিসটা বের করেছে। এটা তো খারাপ জিনিসটা যখন বলবো তো ভালোটাও তো অ্যাপ্রিসিয়েট করে, পুলিশ তো ভালো কাজ করেছে, দুর্গাপুরে তো ভালো কাজ করেছে, অবশ্যই ভালো কাজ করেছে। আসল জিনিস আমরা পশ্চিমবঙ্গ পুলিশকে আপনি এখন কতটা সার্টিফিকেট দেবেন আউট অফ 10 কম্পারেটিভলি আদার স্টেট পুলিশ? আমি কোন স্টেটের পুলিশকে আপনার উত্তরপ্রদেশ পুলিশকে খুব ভালো লাগে, বুলডোজার চালিয়ে দিচ্ছে, মানে এই যে লাভ জেহাদ চলছে। লাভ জেহাদ পশ্চিমবঙ্গে 23টা জেলা, ওদের 75টা জেলা, ওখানকার সিনারিও আলাদা। ওখানকার যা সিনারিও তা আমি বলবো ঠিকই আছে, অফিসিয়ালি বলা যাবে না, কিন্তু ওটা মনে মনে ভাবছি ঠিকই আছে। যস্মিন দেশে যদাচারে, শাস্ত্রের কথা, পরিত্রায় সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম। আমরা তো ভগবান বিষ্ণু নয়, কিন্তু এটা তো কি করা যাবে? আপনার যদি 10-12টা ছেলে, আজকে এই যে মাঝখানে একটা হলো বাইপাসে, 10-12 জন ছেলে টেরোরাইজ করে চলে গেল, লোককে ভয় পাচ্ছে এবং ওপেন চ্যালেঞ্জ করছে অ্যাডমিনিস্ট্রেশনকে,
আমি 10,000 ছেলে নামিয়ে দেবো, আমার কোত্থেকে আসবে, 250 পুলিশ কি করবে? আরে পুলিশ কোথায় দেখেছে? আমি তো বলেছি অন্য চ্যানেলে, হোমগার্ড আর সিভিক পুলিশকে ইউনিফর্ম পরা দেখেছে, পুলিশ কোথায় দেখেছে? ওই এলাকায় উচিত ছিল, সরকার চাইনি, অ্যাডমিনিস্ট্রেশন যা তা তিনি চাননি, এলাকায় পুলিশ দিয়ে কম্বিং অপারেশন করে পুরো ডোর টু ডোর সার্চ করে এনে পাল্টা কাউন্টার। আপনাকে 10-12টা ছেলে একটা এলাকা টেরোরাইজ করবে লাখখানিক লোককে। আপনি কি মুর্শিদাবাদের কথা বলছেন? না, মুর্শিদাবাদ এখানকার কথা বলছি। মুর্শিদাবাদের পুলিশ কত সাকসেসফুল ছিল? আমি এটার কথা বলছি, ওই কি না, কি বস্তিটা বলুন না, এই জায়গাটা দুর্গাপুর বাইপাস বাইপাসে এদের কাছের কাছে কথা বলছি। এটা আমি ওই মিনি ফিরোজের কথা। আচ্ছা ঠিক আছে, ওটা ছেড়ে দেন। আমি বলছি পশ্চিমবঙ্গ পুলিশের মানে এখন সার্টিফিকেট কি দেবেন যে এখন পরিস্থিতি কিরকম কাজ করছে? পুলিশ তো অবশ্যই বলবো নিচের তলায় মানে তাদের সীমিত ক্ষমতার মধ্যে পুলিশ যা করছে ঠিকই তো করছে। কিছু তারা যথেষ্ট তাদের মানে তারা দক্ষ ক্রেডিট পেতেই পারে। ওই নিধিরাম সর্দার নিয়ে ভাঙা ঢাল তরোয়াল নিয়ে যা করছে, এই সিভিক ভলেন্টিয়ার নিয়ে তার মধ্যে যা করছে ঠিকই তো করছে। নতুন কিছু লোকের তো এখন দেখুন একটা জিনিস হচ্ছে কি জানেন তো, এইটা আশা করতে গিয়ে জানেন তো, রিক্রুটমেন্ট প্রসেসটা যদি আপনার ফেয়ার হয়, ওটাই বলতে গেছিলাম আমি, রিক্রুটমেন্ট প্রসেস যদি ফেয়ার না হয়, পলিটিক্যাল হয়, পলিটিক্যাল তখনও হতো 40 জনের মতো 4 জন হতো, বাকি 36 জন কিন্তু মেরিটে হতো, নাহলে আমরা পেতাম না। আমার 14 পুলিশের কেউ পুলিশে চাকরি করেনি। এখন কি আমার শখ ছিল আর্মিতে হয়নি, পুলিশে ছাড়া কোনো করবো না। আমি সার্জেন্ট সাব ইন্সপেক্টর ডিফারেন্স বুঝতাম না পাওয়ারের। সার্জেন্ট তখন ছিল 5 ফুট 7 ইঞ্চি মিনিমাম হাইট ছিল, তখন সার্জেন্টরা রাস্তায় থাকলে প্রায় দেখতে বোঝা যায়। এখন আমার মতো চেহারা সার্জেন্ট পাবেন, বাবা মামা থাকলে আমার মতো চেহারা সার্জেন্ট পাবেন। তাদের হায়ার স্টাডি পাস করলেই তারা ঢুকতে হবে। আর আমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন হাইটটা কম ছিল। আমার যদি হাইট থাকতো আমি তো সার্জেন্টই ঢুকে যেতাম। কিন্তু তখন একটা জন্য আপনি যদি একটা স্ট্রাগল করে চাকরিটা পান না, চাকরির উপর আপনার মায়া থাকবে, দয়া যে আমাকে চাকরিটা করতে হবে, এই চাকরি না পেলে আমার অসুবিধা হবে। আর আমার যদি মাথায় ছাতা থাকে, আমি ধর আমার যা হবে কে কি করবে, তার ফলে এই জিনিস হচ্ছে। পলিটিক্যাল অ্যাপারেন্ট তখন হতো না, শিক্ষা দপ্তরে হয়নি, স্বাস্থ্য দপ্তরে হয়নি, পুলিশে হয়নি, হয়েছে আগেও হয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে এতটা তখন হতো কিনা, তাহলে আমি পেতাম না চাকরি। রাস্তা আলুও বেচতে পারতাম না, কেন রাজনৈতিক নেতাকে না ধরলে রাস্তায় ফুটপাতে আলুও বেচতে পারা যাবে। এখন যেসব ছেলেমেয়েরা পুলিশে জয়েন করতে যায় তাদেরকে কি বলবো, যে আপনারা কোনো একটা নেতাকে ধরে আসুন নাকি নিজের মেরিটে আসুন? সে আপনি লিস্ট দেখলেই বুঝতে পারবেন। লিস্ট দেখুন না, রিক্রুটমেন্ট আপনি একটা ব্যাচের রিক্রুটমেন্ট লিস্ট দেখুন। যেভাবে বলছেন স্যার, তারা তো অনেক ছেলে ডিমোটিভেট হয়ে যাবে, যারা সত্যিকার পুলিশ হতে চায় বা সৎ নির্ভীক একজন পুলিশ অফিসার হয়ে নিজেকে কাজ করতে চায়। আপনি ছেলেগুলোকে দেখুন, আমি স্কুলের মাস্টারমশাইরা যারা পেয়েছে, পুলিশ তাদের লাঠি দিয়ে মারছে। ব্রিফিং হয়েছে, যিনি ডিসি ম্যাডাম ছিলেন তিনি হয়তো, আমি জানি না কলকাতা পুলিশে কোথায় কোথায় কাজ করেছেন, তার ওনার নিচে তো অনেক অফিসার ছিল। ইন্সপেক্টর তো 18-20 বছর চাকরি করে ইন্সপেক্টর হয় না, এসি ছিলেন, তারা ব্রিফ করবে না? একটা অফিসার একটা মাস্টার লাঠিটা কাকে মারছে? কমিউনিকেশন গ্যাপ হতে পারে। একটা মাস্টার এতটা উত্তেজিত কেন হবে? তাহলে আর পুলিশের ট্রেনিং এর কি মানে রইল? তারা তো বোমগুলি মারছে না, ইট পাথর মারছে না, হটস্পটে কাজ হয়ে গেছে। লাথি মারবেন কেন? কাকে মারছেন? গন্ডল আপনাকে মারছে না, বা আপনি কোনো ক্রিমিনাল নয়, ধরেছেন তাকে পিচমোড়া করে বাঁধবেন, ক্রিমিনাল থেকে ধরেছেন তার বাঁধবেন, আপনাকে মারামারি করছেন, ইট পাথর মারছেন, তো শিক্ষক মশাই। তারপর মাথায় এটা রাখতে হবে, এদের চাকরিটা যে গেছে তার জন্য ওদের মানসিক অবস্থাটা বিচার করতে হবে। এদের চাকরি গেছে হ্যাভিং নো ফল্ট অফ দেম, অন্যের চুরি অন্যের অপরাধে ওরা চাকরি গেছে। আর আমার ছেলে তো এই মাস্টারমশাইয়ের কাছেই পড়বে, আমার মেয়ে তো ওই মাস্টারের কাছেই যাবে, কি জবাব দেবে? যিনি ভদ্রলোক মেজর অফিসার মেরেছে তার ছেলেই তো জিজ্ঞেস করে মাস্টারমশাই লাথি মারলে বাবা। যদিও সরকার এটা বুঝে যে পুলিশের কর্তারা এটা করেছে, হতেও পারে, এটা হবে কেন? আমরা তো ফেস করেছি। আজকের যিনি ডিজি, আরজিকর হসপিটালে একটা ঝামেলা হয়েছিল, জুনিয়র ডাক্তার ভার্সেস মিডিয়া, ক্যামেরা ফ্যামেরা ভেঙে ফেলে দিয়েছিল, এ করেছে।
তখন আমার থানা এলাকা না, তখন চিতপুর থানা, তখন তালা থানা হয়নি, আমাকে যেতে হলো। আমি গিয়ে দেখলাম জুনিয়র ডাক্তাররা বসে আছে, তো ওদেরকে কি মেরে তুলে দেবো? জয়েন্ট পাস করে পরীক্ষা দিয়ে তারা ডাক্তারি পড়ছে, তাদের অন্যভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে। সেটা টিভিতে, যেহেতু মিডিয়া ছিল, একটা মিডিয়া উল্টো দিক থেকে দেখেছে পদে। এগুলো কিন্তু প্রপার ট্রেনিং দেওয়া হয়েছে বর্তমান কাকে কি হবে। বর্তমান যিনি ডিজি, উনি তখন ডিজি সেন্ট্রাল, উনি একটা জায়গায় দেখে আমাকে বলে, আপনি ছিলেন হসপিটালে, ভালো ট্যাকল করেছেন। আরে আপনাকে পরিস্থিতি অনুযায়ী দরকার হবে টিয়ার গ্যাস চালাবেন, গুলি চালাবেন, পরিস্থিতি ছিল বলে, কিন্তু কোথায় চালাবেন এটা আপনাকে ইনস্ট্যান্ট মাথায় রাখতে হবে। এগুলো তো প্রপার ট্রেনিং হয় স্যার। ট্রেনিং অফিসারের এফিসিয়েন্সি তো এখানেই, ট্রেনিং, ব্রিফিং, কোনো ল অ্যান্ড অর্ডার ডিউটি ফোর্সকে ব্রিফ করা। এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার কি হবে? আমি কেন বলবো, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। আপনি এনসিআরবি তো পরিষ্কার বলেছে ফার্স্ট, কিন্তু বাস্তব অভিজ্ঞতা কি তাই? সেফেস্ট সিটি, মানুষের যা অভিজ্ঞতা আমারও তাই অভিজ্ঞতা, মানুষের অভিজ্ঞতা কি তাই? আপনি আমার দিকে করে বলটা দিলেন। না, আমি আপনার কথা, মানুষের, আমি ওভারঅল মানুষের কথাই বলছি, আপনার কোটে না। আর উত্তরপ্রদেশে এই জিনিস ছিল তো, উত্তরপ্রদেশে একটা মহিলা তো সন্ধ্যাবেলার আগে বাড়িতে ঢুকে যেত, শুধু পুরুষরাও যে আয় করে দিয়ে বাড়িতে ঢুকতে পারবে তার ওদের স্টেটমেন্ট আমি ওখানকার মিডিয়ার দেখেছি, ওদের আয় করে আমি টাকা নিয়ে খেটে খুঁটে বাড়িতে একটা পদ বাতিল দিয়েছেন, একটা সমাধান তো করেছেন যে 12:30 পর আর কাজ করা যাবে না মেয়ে। না, সেটা উনি বলেননি, উনি হয়তো সাজেস্টিভ, উনি হয়তো বলেছেন, আমার মনে হয় ওটা সাজেস্টিভ ছিল, নট ডাইরেক্টিভ। আচ্ছা, যে হোস্টেল থেকে 12:30টায় বেরোবে কেন? বেরোলে, যদি বেরোলে মেডিকেল বেরিয়েছে 7টা 8টা নয়, বেরোলে তো প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার তো উল্টোই বলা উচিত, যদি এমার্জেন্সি বেরোন আপনার প্রোটেকশন দেবে। আজ উত্তরপ্রদেশে একটা মেয়ে, এত মানুষকে, এত পপুলেশনকে স্যার, সেই পরিমাণে কি পুলিশ আছে মানে এত সাপোর্ট করার বা প্রোটেকশন দেওয়ার? আগে যে পাড়া কালচার ছিল সেটা নেই, ঠিক কথা। আগে তো স্যার একজন করে গার্ড দিত, জানতে রহো। সিচুয়েশন এখন পুলিশ করতো না, পাড়ার ক্লাবের ছিল, এই পপুলেশন নেই। আগে একটা পুলিশ, আমরা লাল পাগড়ির কথা একমাত্র আমরাও দেখেছি, ছোটখাটো গন্ড দুটো থানা সিপাহি গেল, স্পেশাল কনস্টেবল, তারাই সামলাতো, বেশি হলে আমরা যেতাম। এখন কি হচ্ছে? সেখানে হচ্ছে, মানছে না, এই জিনিস হয়েছে। তো একটা তো জায়গায় হয়েছে, ফোর্স কোথায়, কাকে বলবে? লাস্ট একটা প্রশ্ন করবো যে আগামী দিনের পুলিশি ব্যবস্থা কোন জায়গায় আপনি দেখতে চাইছেন, যে কি হলে 3টে আপনি পথ বাতলেন, যে এই 3টে যদি চেঞ্জেস আসে তাহলে হয়তো আরো পুলিশ। এখন যারা ঢুকেছে তারা 35 বছর 35 বছর চাকরি করবে, কাজে এখন সেই তখনকার পরিস্থিতি কি হবে বোঝা। আমি বলবো রিক্রুটমেন্টটা প্রথম থেকেই ফ্রি অ্যান্ড ফেয়ার হতে, যোগ্য লোক চাকরি পাক, তাহলে কিন্তু তারা তারাই ছোটখাটো রাজনৈতিক নেতাদের, অর্ধশিক্ষিত অশিক্ষিত এই নেতাদের তেল মেরে চলতে হবে না, তাদের বুঝিয়ে দেওয়া উচিত। যেমন আপনার আইসি খর্দার একজন বলে দিয়েছে, আপনার জায়গা যেটা, আপনি আপনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় আছি, আই ডু মাই ডিউটি। আপনি আমার অ্যাডমিনিস্ট্রেশনে নাক গলাবেন না, আপনার যা ডেভেলপমেন্ট করার কাউন্সিলর বা আছেন, আপনার এমএলএ আছেন, যে আপনার কাজ আপনি করুন। এমএলএ বা কাউন্সিলর বা এমপি অ্যারেস্ট হবে না এরকম কোনো কথা কোথাও বলা নেই। গালিগালাজ খেতে হয় বীরভূমে, তো একজন পুলিশ অফিসার সাথে প্রচুর গালিগালাজ। ওগুলো আমাদের চামড়া মারায়, পুলিশকে গালাগালি দেবে না। বীরভূমে যেটা বলেছে ওটা বেশি বাড়াবাড়ি করেছে। আমি তো বলবো, যে বলেছে তার যেমন দোষ আছে, অফিসারেরও দোষ আছে। আমার যে থানার কোয়ার্টার ছিল তার 150 মিটারের মধ্যে আমার উল্টো দিকে তখনকার শাসক দলের পার্টি অফিস, শাসক দলের নেতার বিরুদ্ধে কেস লিখেছি, অ্যারেস্ট করে দিয়েছি। আমার মিসেসকে চিনবে কেন? 2-4 জন অটোওয়ালা চিনতে পারে, বাইরে বেরোতো তারা চেনে, হয় 2-4 জন দোকানদার চিনতে পারে, মেয়েদের চেনে, মেয়েরা দোকানে যেত, ছোটবেলা থেকে দোকানে যেত, তাদের চিনতে। এই যে কথাটা বলে বনিমনা হয়ে গেছিল আর কি। বনিমনা না, আপনার একটা লেভেলে চলতে হয়, আপনাকে নিজের লেভেলটা মেনটেন করতে হয়। আপনি নিজেকে ওই জায়গায় নামাবেন কেন যে আপনাকে বলতে সাহস পাবে? আমাদের তো কেউ বলেনি কোনোদিন। তারা তো তখনকার তৃণমূল, সিপিএম এর জমানায় তারা তৃণমূলের কাউন্সিলর, ওই আমার থানায় তো সে ঘেরাও করেনি। আপনার নিজের ইমেজটা নিজেকে রাখতে হবে। ওরা যদি আপনার, মানুষ খারাপ নয়, সাধারণ মানুষ কিন্তু কেউ খারাপ না, ওরা সকলে মানুষকে বোকা ভাবার কোনো কারণে, মানুষ বুদ্ধিমান, মানুষ সব বোঝে কোনটা কি, কাকে কোথায় কি।
এখন আইনটাও অনেকে বোঝে আপনি বুঝতে পারেন আর থানার ওসি টেবিলের কাঁচ ভেঙে যাবে, তারপর বাড়ি গিয়ে ঘুমাবে, এটা হয় নাকি? হুম। ওসি নেই, ঠিক আছে, ভেঙে চলে গেছে, ঠিক আছে চলে গেছে, তবে হেঁটে বাড়ি চলে যাবে। ওসি থাকবে, আমি থানার ওসি থাকবো, আমার থানার কাজ ভেঙেছে, হেঁটে বাড়ি যাবে। যে হোক, ক্রাইম করলে ক্রাইম করতে পারে। আমার এলাকায় ক্রাইম হয়নি, হয়েছে, বোমবাজি হয়েছে, একবারই করবে, আমরা পরিষ্কার বলতে পারি, একবারই করবে, তারপরে পাড়ায় থাকতে পারবে না, পাড়া ছেড়ে যাবে, পাড়া থেকে ধরে আনলে ধরেও আনবো। ক্রাইমও করবে, ক্রিমিনাল পাড়ায় থাকবে, আবার পুলিশও থাকবে, দুটো এই কোএক্সিস্টেন্স চলতে পারে না। সাধারণ মানুষ এখন পুলিশের উপর কিরকম মানে মনোভাব স্যার, পুলিশকে নিয়ে কি? দেখুন, পুলিশকে যদি ফ্রি হ্যান্ড দেয়া যায়, পুলিশকে, আমি বারবার বলছি, পুলিশের পারে না এমন কোনো কাজ নেই, পুলিশ ক্যান ডু এনিথিং স্যার। করছে তো, পুলিশ তো এই অর্থের মধ্যে তো অনেক ভালো ভালো কাজ করেছে। আমরা তো দেখেছি পুলিশ যেটা করতে পারে সেটা সিবিআই থেকে বড় 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 অফিসারও সেটা করতে পারে না। সিবিআই সম্বন্ধে আমি কোনো মন্তব্য করবো না, আমি 3 বছর কাজ করেছি, দেখেছি। কাজেই পুলিশের এখন আমি তো সম্প্রতি অনেকগুলো ভালো কাজ করেছি, দুর্গাপুরের কাজ তো খুব এক্সিলেন্ট কাজ করেছে, সবদিন শর্টেস্ট টাইমের মধ্যে তো ধরেছে, করেছে, এটা ধরেছে যত বলা সোজা, অত কিন্তু আমি আবার বলছি, এটা কিন্তু অত সোজা নয়। খবর জোগাড় করা, সেটা পার্সু করা, সেটাকে ঠিক করা, করে অ্যারেস্ট করা, করেছে তো, করতে দিলে কর। আবার এমনও আছেন দেখুন, পা চাটছে, থাকছে, থাকার জন্য দলদাস। তাতে লাভ নেই, সে তো বুঝছি। এখন বর্তমানে যারা পুলিশে মানে কর্মরত, যারা অ্যাক্টিভ পুলিশ এবং যাদের চাকরি আছে, না, আমার তাদের কাছে সাথে যোগাযোগ আছে আপনার? আমাদের কাছে যারা সাব ইন্সপেক্টর ছিল, আমি যখন থানার ওসি ছিলাম, তারা এখন অনেকে ওসি আছে, এসি হয়েছে, কেউ কেউ DC2 হয়ে গেছে, ডিভিশনাল ডিসি, অনেকে রিটায়ারও করে গেছে, প্রমোশন পেয়ে, তো হচ্ছে, হবেই যোগাযোগ আছে। এই যে না যোগাযোগ, দেখুন আমি রিটায়ার কেউ চায় কোনো সাজেশন চায় বা অ্যাডভাইস, পুলিশ রেগুলেশন ক্যালকাটায় বলা আছে, রিটায়ার্ড পুলিশ অফিসারের সঙ্গে বা পাবলিকের সঙ্গে কিভাবে ব্যবহার করবেন, চ্যাপ্টার 2 রেগুলেশন 7 এবং 8 বলা আছে। পরে কজন যে থাকে যখন ক্ষমতায়, সে মনে করে আমি সবচেয়ে ক্ষমতা, আমি যে একদিন রিটায়ার করবো, সেটা তো ভাবে না। ক্যালকাটা পুলিশ ক্লাবে যাওয়া হয়? ক্যালকাটা পুলিশ ক্লাবে যাওয়া হয়? না, আমি কোনো ক্লাবে যাই না, ওখানে আমি কোনো ক্লাব কালচারে বিশ্বাস করিও না, যার জন্য আমাকে কিছু কেউ বলতো না, সবাই সব খবর রাখে। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন স্যার। ভালো থাকুন।